দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় হার্ট ফেইলিওরের চিকিৎসা ও করণীয়। আমরা জানি হার্টের মূল কাজ শরীরের প্রতিটি কোষে প্রয়োজনীয় অক্সিজেন ও খাদ্য সরবরাহ করা, কিন্তু যখন হার্ট সারা শরীরে রক্ত সরবরাহের চাহিদা পুরোটা মেটাতে ব্যর্থ হয়, সেই ব্যর্থতা থেকে আমরা বলে থাকি হার্ট ফেইলিওর। এবং হার্ট ফেইলিওর হলে কি করব, কি করণীয়, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ণব কুমার চৌধুরী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল। ডাক্তার অর্ণব কুমার চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর অন কল। ধন্যবাদ সিদ্রা। যে বিষয়ে কথা বলছি হার্ট ফেইলিওর নিয়ে, বর্তমান সময় এই যে হার্ট ফেইলিওর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে হৃদরোগে যদি আমরা যাই, হার্ট ফেইলিওরের রোগী কিন্তু অসংখ্য আমরা পেয়ে থাকি। প্রথমে শুরু করতে চাই, হার্ট ফেইলিওর আসলে কি, কেন এই বিষয়ে এত বেশি গুরুত্ব দিচ্ছি আমরা? ধন্যবাদ সিদ্রা। বর্তমানে বিভিন্ন কারণে এই হার্টের বিভিন্ন সমস্যা কিন্তু মহামারী আকারে ধারণ করেছে, এবং হার্টের যে কোনো রোগের আলটিমেট ফেইলিওর কিন্তু মানে পরিণতি কিন্তু হার্ট ফেইলিওর। ফেইলিওর কথাটার অর্থ আমরা জানি যে ব্যর্থ হওয়া। হার্টের কাজ হলো একটা নির্দিষ্ট ছন্দে সংকুচিত এবং প্রসারিত হওয়া। হার্টের ভিতরে কিন্তু প্রতি 0.8 সেকেন্ডে একটা করে চক্র সম্পাদিত হয়, যেটাকে আমরা বলি কার্ডিয়াক সাইকেল। এবং এই কার্ডিয়াক সাইকেলে দুইটি কম্পোনেন্ট থাকে, একটি হলো সিস্টোল মানে হার্টের সংকোচন, এবং আরেকটি হলো হৃৎপিণ্ডের প্রসারণ। হার্ট যখন প্রসারিত হয় তখন হার্ট শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে, এবং হার্ট যখন পাম্প করে, অর্থাৎ হার্ট যখন সিস্টোলে যায়, তখন এই বিশুদ্ধ রক্তটা কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় পাঠায়। এই হার্টের এই যে স্বাভাবিক কর্মকাণ্ড সিস্টোল এবং ডায়াস্টোলে যদি যে কোনো একটাতে অথবা দুইটাতে যদি কোনো সমস্যা হয়, হার্ট যখন আমাদের দেহের চাহিদা অনুযায়ী পরিমাণ মতো রক্ত পাম্প করতে ব্যর্থ হয়, সেই কন্ডিশনটাকে আমরা বলবো হার্ট ফেইলিওর। যেহেতু রক্ত পাম্প করতে ব্যর্থ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের যে সাপ্লাইটা বডিতে প্রত্যেকটা কোষে কোষে, সেটাও কিন্তু আপনি জানেন যে রক্তের মাধ্যমে কিন্তু আমাদের সারা শরীরে অক্সিজেন এবং পুষ্টি কিন্তু পরিবাহিত হয়। যদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্তের সরবরাহ যখন কমে যায়, তখন প্রত্যেকটা কোষই কিন্তু অক্সিজেন এবং তার চাহিদা অনুযায়ী পুষ্টি স্বল্পতায় ভুগতে থাকে, এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু তখন বিভিন্ন ধরনের সিমটম প্রদর্শন করে। এবং এটা নিয়ে কেন আমি বেশি কথা বলবো, বা আমরা এখন কেন এই টপিকটা নিয়ে বেশি কথা বলবো, আমরা জানি যে 65 ঊর্ধ্ব বিভিন্ন গবেষণায় দেখে গিয়েছে যে 65 ঊর্ধ্ব বয়স্ক মানুষদের হসপিটালাইজেশনের সবথেকে প্রধান কারণ হচ্ছে হার্ট ফেইলিওর। এবং ইউরোপিয়ান সোসাইটির একটা গবেষণায় দেখা গিয়েছে যে প্রতি হাজারে প্রায় 4 থেকে 5 জন রোগী কিন্তু হার্ট ফেইলিওরের পেশেন্ট এখন বর্তমানে। এবং বাংলাদেশের চিত্রটা কিন্তু এর থেকে আরো বেশি ভয়াবহ, এবং বাংলাদেশে কিন্তু হার্ট ফেইলিওরের সুনির্দিষ্ট চিকিৎসা না হওয়ায় রোগীরা কিন্তু এটাতে বেশি সাফার করতেছে, এবং আলটিমেটলি তারা কিন্তু কম সময়ে মারা যাচ্ছে। হার্ট ফেইলিওরের একটা বিষয় অ্যাড করতে চাই, আপনি হচ্ছে জাতীয় হৃদরোগে আছেন, আমি একটু জানতে চাচ্ছিলাম জাতীয় হৃদরোগে হার্ট ফেইলিওর রোগীর সংখ্যা আপনারা কেমন পাচ্ছেন বর্তমানে? হার্ট ফেইলিওরে হার্টের যে কোনো রোগীরই কিন্তু আলটিমেট ফেইট হচ্ছে হার্ট ফেইলিওর। হার্ট ফেইলিওরে কিন্তু আমরা এখন অনেক রোগী পাচ্ছি। প্রতিদিনে আমাদের হসপিটালে প্রায় 700 থেকে 800 পেশেন্ট অ্যাডমিট হয়, এর মধ্যে প্রায় কিন্তু 100-150 পেশেন্ট কিন্তু হার্ট ফেইলিওর নিয়ে আসে। এবং হার্ট ফেইলিওরের প্রপার ট্রিটমেন্ট না হলে তারা কিন্তু, আমরা যখন তাদেরকে একটু সুস্থ করে বাসায় পাঠাই, তারা কিন্তু আবার কিছুদিন পরে হার্ট ফেইলিওর নিয়ে কিন্তু হসপিটালে ভর্তি হয়। এই যে বারবার রিঅ্যাডমিশন, এটা কিন্তু হসপিটালের উপরে প্রচন্ড লোড নিয়ে আসছে। হার্ট ফেইলিওর ব্যাপারটা কিন্তু খুব এমার্জেন্সি একটা সিচুয়েশন, খুবই মানে এটা জরুরি বিভাগ ছাড়া আসলে কোথাও এটা ম্যানেজমেন্ট করা সম্ভব নয়। তো যখন হচ্ছে তাৎক্ষণিক এতগুলো রোগী যখন আপনাদের কাছে যান, আপনারা তখন কি চিকিৎসাটা দিয়ে থাকেন বা কি পরামর্শ দেবেন যদি কারো হার্ট ফেইলিওর লক্ষণগুলো দেখা যায়? লক্ষণ নিয়ে অবশ্যই কথা বলবো তার আগে, তবে হচ্ছে লক্ষণ যদি দেখা যায় তখন হচ্ছে কি করবেন? হ্যাঁ, লক্ষণ নিয়ে আমি কথা বলবো। আর হার্ট ফেইলিওরে যদি একটা পেশেন্টের ডায়াগনোসিস হয়, এটা নিয়ে কেন এটা গুরুত্বপূর্ণ, হার্ট ফেইলিওরের প্রত্যেকটা পদক্ষেপ সম্পর্কে আমি প্রোগ্রামের সামনে আমি বলতে থাকবো বিস্তারিত। হার্ট ফেইলিওরের কোনো রোগী ডায়াগনোসিস হওয়ার 1 বছরের মধ্যে কিন্তু 5 জনের মধ্যে 1 জন রোগী কিন্তু মারা যায়, অর্থাৎ মর্টালিটি রেট কিন্তু অ্যাবাউট 20%। এবং পরবর্তী 5 বছরে কিন্তু সাধারণত দেখা যায় যে 100 রোগীর মধ্যে প্রায় 50%-এর বেশি রোগী কিন্তু মারা যায়। এবং বিভিন্ন ক্যান্সার রোগে আক্রান্ত
রোগীরা যতদিন বাঁচে এবং 5 ইয়ার মর্টালিটি রেট কিন্তু বিভিন্ন ক্যান্সারের থেকেও কিন্তু হার্ট ফেইলিওরে বেশি। এই জন্য অবশ্যই কিন্তু হার্ট ফেইলিওর রোগটা সম্পর্কে সকলকে সচেতন হতে হবে এবং এটা কিন্তু ক্যান্সারের থেকেও ভয়াবহ একটা ব্যাধি। যেহেতু ক্যান্সার একটা সময় তাও দিয়ে দেয় আমাদেরকে বাঁচার যে একটা সার্ভাইভাল রেট থাকে, তবে হার্ট ফেইলিওর ক্ষেত্রে সে ব্যাপারটা আসলে একেবারে হার্ট ফেইলিওরের ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি বা জীবন ধারণ পদ্ধতি যদি পেশেন্ট ফলো করে তাহলে কিন্তু তার লাইফটা এবং তার কোয়ালিটি অফ লাইফটা কিন্তু আমরা দীর্ঘায়িত করতে পারবো। আচ্ছা, আমরা একটু লক্ষণের ব্যাপারে জানতে চাচ্ছিলাম, তাহলে হার্ট ফেইলিওরের লক্ষণগুলো আসলে কিভাবে বুঝবো হার্ট ফেইলিওর হতে চলেছে? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে কোনো রোগ সম্পর্কে জানার আগে আমাদের কিন্তু লক্ষণ সম্পর্কে আগে জানতে হবে। যদি একটা ব্যক্তির যদি আগে থেকে হার্টের যে কোনো রোগ থাকে, যেমন হার্ট ফেইলিওরের বিভিন্ন হার্টের প্রি এক্সিস্টিং যে কোনো রোগই কিন্তু পরবর্তীতে হার্ট ফেইলিওরের রূপ নেয়। আচ্ছা, যেমন একটা রোগীর যদি সিম্পল উচ্চ রক্তচাপ থাকে কিন্তু উচ্চ রক্তচাপ যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু এটা আলটিমেট ফেল হবে কিন্তু হার্ট ফেলিওর, অর্থাৎ হাইপারটেনসিভ হার্ট ডিজিজ অথবা ইস্কেমিক হার্ট ডিজিজ। যেমন একটা রোগীর যদি হার্ট অ্যাটাক হয় সেটা অ্যাকিউট করোনারি সিনড্রোম অথবা ক্রনিক করোনারি সিনড্রোম, এগুলোরও কিন্তু আলটিমেট ফেট হচ্ছে হার্ট ফেলিওর। অথবা যদি তার ভালভে কোনো সমস্যা থাকে, কার্ডিয়াক মাসলে যদি কোনো সমস্যা থাকে, অথবা যদি কোনো ছোট একটা বাচ্চার যদি জন্মগত হার্টের সমস্যা থাকে, এগুলোরও কিন্তু আলটিমেট ফেট হলো হার্ট ফেলিওর। কারো যদি অ্যারিদমিয়া থাকে সেখান থেকেও কিন্তু তার হার্ট ফেলিওর হতে পারে। এমনকি খুবই ভয়াবহ ব্যাপার হলো প্রেগনেন্সিতে কোনো পেশেন্টের কিন্তু আননোন কারণে, আননোন ইটিওলজির কারণে কিন্তু হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। সেটা স্পেশাল একটা টার্ম আছে অবশ্যই, এবং এটা কিন্তু খুব কম না, এবং আমাদের ডেভেলপিং কান্ট্রিতে এই রেটটা কিন্তু আরো বেশি। ডেভেলপিং কান্ট্রিতে প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেন্সি শেষের দিক থেকে শুরু করে তার পরবর্তী 6 মাসের মধ্যে কিন্তু হার্ট ফেলিওর হতে পারে, যেটাকে আমরা বলি পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। এটার বিভিন্ন রিস্ক ফ্যাক্টর আছে, কিন্তু এটা আসলে এক্সাক্ট কজ কিন্তু আননোন। কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই প্রেগনেন্ট অবস্থায় আসলে হচ্ছে হার্ট এটা থার্ড ট্রাইমেস্টার, একদম শেষের সময়। আচ্ছা, যখন ডেলিভারির সময়টা একেবারে ডেলিভারি ঠিক 1 মাস আগ থেকে পরবর্তী 5 মাসের মধ্যে, পরেও কিন্তু হয়। এই সাইন সিম্পটমটা বোঝার কোনো উপায় নেই, যেহেতু হচ্ছে প্রেগন্যান্সি তার সাথে হার্ট ফেলিওর দুটো কিন্তু হচ্ছে একটা কমপ্লিকেশন ক্রিয়েট করে দিতে পারে। অবশ্যই কমপ্লিকেশন ক্রিয়েট করে। এবং ডক্টর অর্ণব, আমরা হার্ট ফেলিওর নিয়ে আরো আলোচনা করব। সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টর সন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আজ আমরা আলোচনা করছি হার্ট ফেইলিওর নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার অর্ণব কুমার চৌধুরী। আমরা কথা বলছিলাম হার্ট ফেইলিওর নিয়ে, এবং আপনি আমাদেরকে জানাতে চাচ্ছিলেন হার্ট ফেইলিওর হলে কি কি লক্ষণ আসলে দেখা দিতে পারে। ধন্যবাদ। হার্ট ফেইলিওর লক্ষণগুলো কিন্তু আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে একটা রোগীর যদি আগে থেকেই হার্টের কোনো সমস্যা থাকে, সেই সাথে তার যদি নতুন করে তার দেখা যাচ্ছে যে হঠাৎ করে খুব বেশি ক্লান্তি লাগতেছে, হঠাৎ আগে উনি যেই কাজটি খুব স্বাচ্ছন্দ্যে করতে পারতেন সেই কাজটি করতে গিয়েই উনি এখন হাঁপিয়ে যাচ্ছেন, অথবা অল্পতে হাঁপিয়ে যাওয়া, ব্রেথলেসনেস, অথবা আমরা বলি শর্টনেস অফ ব্রেথ, অথবা দেখা গেল যে তার আগে থেকে হার্টের কোনো সমস্যা আছে, তার শরীরের বিভিন্ন অংশ ফুলে গিয়েছে, বিশেষ করে পা ফুলে গিয়েছে। এটা আমরা কিভাবে বুঝবো? হঠাৎ করে তার ওয়েট গেইন হবে, তার শরীরটা ভারী ভারী লাগবে, এবং তার অল্প সামান্য কোনো কাজ করতে গেলেই তার কিন্তু তিনি হাঁপিয়ে উঠবেন। দেখা গেল যে গ্রামের একটা মহিলা, তিনি ঠিকমতো হয়তো কল চাপতে পারতেন, কাপড় কাচতে পারতেন, কিন্তু দেখা গেল যে এই সামান্য কাজগুলো করতে গিয়েই তিনি এখন হাঁপিয়ে উঠতেছেন, অথবা তার বুক ধরফর করতেছে। তখন আমাদের সাসপেক্ট করতে হবে যে এটা হার্ট ফেইলিওরের দিকে যাচ্ছে, তখন কিন্তু আমাদের ডাক্তারের কাছে আসতে হবে। অথবা দেখা গেল যে রাতের বেলা উনি হঠাৎ করে শুয়েছেন, কিছুক্ষণ পরে হঠাৎ করে শ্বাসকষ্টে উনি হুড়মুড় করে উঠে পড়তেছেন, হঠাৎ করে তার ঘুম ভেঙে যাচ্ছে, তিনি তখন ছুটে ঘর থেকে বের হয়ে আসতেছেন, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি অর্থোপনিয়া অথবা বেন্ডপনিয়া। এই যে বিভিন্ন ধরনের সিমটম, এগুলো যদি সামগ্রিকভাবে কোনো মানুষের মধ্যে দেখা যায়, এবং তার যদি আগে থেকে হার্টের কোনো সমস্যা থাকে, উচ্চ রক্তচাপ সহ দেখা যাচ্ছে তার উচ্চ রক্তচাপ, ভালভুলার হার্ট ডিজিজ, অথবা তার ডায়াবেটিস আছে, অথবা তিনি ওবেজ বা মোটা, থাইরয়েডের কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা রিস্ক ফ্যাক্টর। হার্ট ফেলিওরের বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে প্রথম রিস্ক ফ্যাক্টরটা হলো ওবেসিটি। তার যদি স্বাভাবিকের তুলনায় তার দেহের ওজন যদি বেশি হয়ে থাকে, তার যদি থাইরয়েডের সমস্যা থাকে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির যদি কোনো সমস্যা থাকে, তার যদি ডিসলিপিডিমিয়া থাকে, অথবা আমরা এখন নতুন একটা টার্ম বলতেছি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ঘুমের মধ্যে যদি তার দেখা যাচ্ছে যে হঠাৎ করে দম বন্ধ হয়ে যাচ্ছে, ওবেস পেশেন্টের বেডি হয়, স্লিপ অ্যাপনিয়া যেটা বলি, এটাও কিন্তু হার্টের সমস্যা বা হার্ট ফেলিওরের একটা অন্যতম রিস্ক ফ্যাক্টর। এটা অনেকেই জানেন না। কারা আসলে এই ঝুঁকিতে সবচেয়ে বেশি আছেন, বা বয়সের কোনো ভেদাভেদ এখানে আছে? অবশ্যই বয়সের ভেদাভেদ আছে, যে সাধারণত বয়স্ক রোগীদেরই এটা যত দিন যায় তত আসলে প্রোগ্রেস করতে থাকে। হার্টের যদি কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে এবং সেটা যদি আপনি কন্ট্রোলে না রাখতে পারেন, তাহলে এটা কিন্তু আলটিমেটলি হার্ট ফেইলিওরেই কিন্তু প্রোগ্রেস করবে। এবং হার্ট ফেইলিওরের বিভিন্ন ধরন রয়েছে।
হার্ট ফেলিওরের বিভিন্ন ধরন রয়েছে। হঠাৎ করে যদি কোনো কারণে হার্ট ফেলিওর ডেভেলপ করে সেটাকে আমরা বলি অ্যাকিউট হার্ট ফেলিওর। আর আস্তে আস্তে দিনে দিনে যদি কয়েক মাস ধরে যদি এই ফেলিওরটা ডেভেলপ করে সেটাকে আমরা বলি ক্রনিক হার্ট ফেলিওর। আবার হার্টের যে চক্র আছে সিস্টোল ডায়াস্টোল, সিস্টোলে যদি কোনো সমস্যা হয় সেটাকে আমরা বলবো সিস্টোলিক হার্ট ফেলিওর। ডায়াস্টোলে যদি কোনো সমস্যা হয়, হার্ট ঠিকমতো প্রসারিত হতে পারছে না, হার্টের ভিতরের প্রেশার বেড়ে গিয়েছে, তখন সেটাকে আমরা বলবো ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। হার্টের ওয়াল মোটা হয়ে গিয়েছে, যেমন হার্টে ভালভে যদি কোনো সমস্যা থাকে, বিশেষ করে অ্যাওর্টিক ভালভ, এক ধরনের হার্ট ফেলিওর রয়েছে। এক ধরনের হার্ট ফেলিওর রয়েছে। এই যে কথাটা হার্ট ফেলিওর অথবা হচ্ছে কি হৃৎপিণ্ডের কাজ আসলে বন্ধ হয়ে যাওয়া, বিষয়টা কিন্তু অনেকটা ভীতিকর পরিস্থিতি মানুষের মধ্যে তৈরি করে। হার্ট ফেলিওর অর্থ আমাদের যে হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে, তাহলে মানুষ আসলে সার্ভাইভ করবে কিভাবে? অনেক কিন্তু এই প্রশ্ন থাকতেই পারে। হ্যাঁ, অবশ্যই, ধন্যবাদ। হার্ট কিন্তু একেবারেই মানে বন্ধ হয়ে যায় না। হার্ট যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেটাকে আমরা বলি সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। বন্ধ হয়ে যায় এবং সেটা যদি আমরা রিসাসিট করতে না পারি তখন আমাদের কিন্তু সিপিআর দেওয়া জরুরি। তখন যদি আমরা সিপিআর দিতে না পারি তখন সেটাকে আমরা বলি সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে। তো হার্ট ফেলিওর আসলে ব্যাপারটা এরকম না। হার্ট ফেলিওরটা কিন্তু খুব ধীরে ধীরে আস্তে আস্তে হয় এবং এটার জন্য আপনি আসলে অনেক সময় পাবেন। অ্যাকিউট হার্ট ফেলিওরের ক্ষেত্রে সেটা আলাদা। অ্যাকিউট হার্ট ফেলিওর হলেও কিন্তু আপনার শ্বাসকষ্ট হবে, প্রচণ্ড শ্বাসকষ্ট হবে এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে 1-2 দিনের মধ্যে ডেভেলপ করতে পারে। তো তখন যদি আপনি প্রপার জায়গায় এসে যদি প্রপার ট্রিটমেন্ট নেন তাহলে কিন্তু আপনি এটা, যেমনটা বলছিলেন লক্ষণগুলোর কথা, যে অনেকগুলো লক্ষণ দেখলে আমরা আসলে সাসপেক্ট করতে পারি যে তার হচ্ছে হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা আছে। তো তার আগে কি কি পরীক্ষা আসলে আমরা করতে পারি, বা এই ধরনের যদি কোনো লক্ষণ তাদের মধ্যে প্রকাশ পায় কি কি পরীক্ষা নিরীক্ষা আসলে আপনারা করে থাকেন? আমি যে স্পেসিফিক কতগুলো রিস্ক ফ্যাক্টরের কথা বললাম, এই রিস্ক ফ্যাক্টরগুলো যাদের আছে তাদের অবশ্যই কিন্তু রেগুলার কার্ডিয়াক চেকআপ করাতেই হবে। এবং কার্ডিয়াক চেকআপ বলতে আমরা বুঝি একটা ইসিজি, একটা চেস্ট এক্সরে, একটা ইকোকার্ডিওগ্রাম, 2D অথবা কালার ডপলার হতে পারে। তো ইকোকার্ডিওগ্রামে আমরা মেইনলি দেখি কিন্তু ইজেকশন ফ্র্যাকশন। ইজেকশন ফ্র্যাকশন দেখে কিন্তু আমরা হার্টের সিস্টোলিক ফাংশনটা বুঝি এবং তার পাশাপাশি আরও কিছু প্যারামিটার আছে যেটা দেখে আমরা কিন্তু হার্টের ডায়াস্টোলিক ফাংশন বুঝি। এখন কিন্তু ডায়াস্টোলিক হার্ট ফেলিওরের পেশেন্টও কিন্তু অনেক বেশি। হার্ট ফেলিওরের টোটাল পেশেন্টের মধ্যে কিন্তু প্রায় 50-50 কিন্তু সিস্টোলিক হার্ট ফেলিওর এবং ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। আগে কিন্তু সিস্টোলিক হার্ট ফেলিওরটাকেই বেশি গুরুত্ব দেওয়া হতো, কিন্তু ডায়াস্টোলিক হার্ট ফেলিওরও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন একজন বয়স্ক মহিলা, তার ডায়াবেটিস আছে, তার হাইপারটেনশন আছে, ডিসলিপিডিমিয়া আছে, থাইরয়েডের সমস্যা আছে, অনেক বেশি মোটা, তাদের কিন্তু মেনলি হয়ে থাকে ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। মানে হার্টটা রিল্যাক্স হতে পারে না, হার্ট ঠিকমতো রক্ত গ্রহণ করতে পারে না। এবং হার্ট যদি ঠিকমতো রক্ত গ্রহণ করতে না পারে তাহলে কি হার্ট ঠিকমতো রক্ত পাম্প করতে পারবে? কারণ এখানে যদি হার্টের মধ্যেই যদি রক্ত কম আসে তাহলে হার্ট তো সেই অনুযায়ী রক্ত কমই সাপ্লাই দিবে, সেটাকে আমরা বলি ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। তো আমরা পরীক্ষাগুলো কি করব, খুব স্পেসিফিক একটা ইসিজি, চেস্ট এক্সরে, ইকোকার্ডিওগ্রাম এবং তার সঙ্গে রিস্ক ফ্যাক্টরের জন্য কিছু রক্ত পরীক্ষা আছে, যেমন সিবিসি, আরবিএস, HbA1c, ফাস্টিং লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, এই পরীক্ষাগুলো আমরা করব। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, সেটা হচ্ছে রক্ত পরীক্ষা NT-proBNP। এটা একটু দামি টেস্ট, তো এই টেস্টটা করলে আমরা বুঝতে পারবো। এবং সিস্টোলিক ডায়াস্টোলিক দুইটা ফেইলিওরেই কিন্তু NT-proBNP বাড়ে। আচ্ছা, আপনি যেমনটা বলছিলেন অনেকগুলো পরীক্ষার কথা বলছিলেন, তবে এই পরীক্ষাগুলো করবার জন্য তো হচ্ছে কি আগে থেকে হচ্ছে কি আমার সচেতন হতে হবে। যদি এই ধরনের লক্ষণ দেখা যায় তারপর হচ্ছে পরীক্ষাগুলো অবশ্যই করতে হবে। ঠিক আছে, এরপর আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো, তবে সময় হচ্ছে আরেকটি বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আজ আমরা কথা বলছি হার্ট ফেলিয়ারের কারণ এবং এর প্রতিকার এবং চিকিৎসা নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার অর্ণব কুমার চৌধুরী। আপনি বলছিলেন হার্ট ফেলিয়ার হলে কি কি পরীক্ষা নিরীক্ষা আসলে আমরা করে জানতে পারবো যে হার্ট ফেলিয়ারের ঝুঁকি আছে কিনা বা হার্ট ফেলিয়ার হতে পারে কিনা। এখন চলে আসছি একটু চিকিৎসা পদ্ধতির দিকে। একটু জানতে চাই কি কি চিকিৎসা পদ্ধতি হার্ট ফেলিয়ারের জন্য রয়েছে বাংলাদেশে। যেহেতু হার্টের যে রোগগুলো এটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল যে কোনো ডিজিজের ক্ষেত্রেই কিন্তু আমরা যখন চিকিৎসাতে যাব তখন কিন্তু এগুলো কিছু হেডলাইনে আমরা চিকিৎসা করে থাকি। যেমন আমরা বলি যে কোনো চিকিৎসারই কিন্তু নন ফার্মাকোলজিক্যাল দিক রয়েছে, অর্থাৎ ওষুধ না দিয়ে জীবনযাত্রার পরিবর্তন করে আমরা কতটুকু ডিজিজটাকে মডিফাই করতে পারি। দেন আমরা দিব ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং লাস্টে আমরা যে আধুনিক কিছু ট্রিটমেন্ট রয়েছে, যে ইন্টারভেনশন অথবা সার্জিক্যাল ট্রিটমেন্ট। যেহেতু এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ, এই হার্ট ফেলিওর মানে এই সমস্যাটাকে কিন্তু আমরা পুরোপুরি কিন্তু ঠিক করতে পারবো না, একদিনই ঠিক করা সম্ভব নয়। কিন্তু এটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ ডিজিজ, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আলটিমেটলি আপনাকে চরম পর্যায়ের দিকেই নিয়ে যাবে। কিন্তু এই যে প্রোগ্রেসিভ ডিজিজটাকে, এই ডিজিজটার মধ্যে আমরা কতটুকু পেশেন্টের লাইফ কোয়ালিটি বাড়াতে পারি, তার কতটুকু তাকে আমরা সিমটম ফ্রি রাখতে পারি, তার হসপিটালাইজেশন
কমপ্লিকেশনটাকে কতটুকু আমরা রোধ করতে পারি, এটাই হলো চিকিৎসার মূল কথা। পুরো ডিজিজটা কিন্তু আমরা ভালো করতে পারবো না, হার্টের যে কোনো সমস্যাই কিন্তু আলটিমেটলি হার্ট ফেলিওরে যাবেই। দেখা গেল যে পেশেন্টটা হয়তো চিকিৎসা না নিলে হয়তো 1 বছরের মধ্যে মারা যেত, চিকিৎসা নিলে হয়তো তিনি 6 বছর 7 বছর 1 বছর 10 বছর 15 বছর পর্যন্ত ভালো থাকবেন, কিন্তু আলটিমেটলি কিন্তু হার্ট ফেলিওরটাকে পুরোপুরি কিন্তু আমরা একদম রিভার্স করতে পারবো না। কিছু রিভার্সিবল হার্ট ফেলিওর আছে, যেমন প্রেগনেন্সিতে যেটা হয় সেটা কিন্তু 100% কোনো কোনো ক্ষেত্রে রিভার্সিবল হয়, এবং আরও কিছু হার্ট ফেলিওর রয়েছে পুরোপুরি 100% ভালো হয়, কিন্তু কিছু কিছু বিশেষ করে ইসকেমিক হার্ট ডিজিজ বা ভালভুলার হার্ট ডিজিজের কারণে যে হার্ট ফেলিওরগুলো এগুলো কিন্তু সাধারণত প্রোগ্রেসিভ। তো প্রথমে হলো জীবনযাত্রার পরিবর্তন। জীবনযাত্রার পরিবর্তনের মধ্যে প্রথমেই আমরা পেশেন্টকে অ্যাডভাইস দেব হচ্ছে তার পানি খাওয়ার ব্যাপারে, অর্থাৎ তাকে হার্ট ফেলিওরের তার ইজেকশন ফ্র্যাকশনের পার্সেন্টেজ অনুযায়ী তাকে কিন্তু আমরা পানি খাওয়ার ব্যাপারে বা যে কোনো তরল জাতীয় খাবারের ব্যাপারে আমরা একটা লিমিটেশন করে দিই, এবং সেটা হলো 1 থেকে সর্বোচ্চ 1.5 লিটার। এটা কি সকল ওজন মানে একজন মানুষ একজনের ক্ষেত্রে হ্যাঁ পেশেন্ট অনুযায়ী ইন্ডিভিজুয়ালাইজ করে দিই আমরা। কারো কারো বলি আমরা 700-800 ml, কারোর ক্ষেত্রে বলি 1 লিটার, কারোর ক্ষেত্রে বলি 1.15 লিটার। জি জি, তার সব কিছুর উপরে তাকে নির্ভর করে, এবং বিশেষ করে ইজেকশন ফ্র্যাকশনের উপরে। ইজেকশন ফ্র্যাকশন দেখা যাচ্ছে যে 35-এর যদি কম থাকে তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনার হার্ট কিন্তু এত তরল পদার্থের লোড নিতে পারবে না, তাদের ক্ষেত্রে আমরা বলি যে সবকিছু মিলিয়ে 1 লিটার। যাদের দেখা যাচ্ছে 40-এর উপরে তাদের ক্ষেত্রে অথবা 50-এর কাছাকাছি তাদের ক্ষেত্রে আমরা বলি 1 থেকে 1.5 লিটার পর্যন্ত আপনি তরল পদার্থ খেতে পারবেন। এখানে আমাদের যখন আমরা অ্যাডভাইস দিব পেশেন্টকে তখন কিন্তু আমাদেরকে বলে দিতে হবে যে সারাদিনের যে ধরনের তরল পদার্থ খাবেন সব সহ কিন্তু 1 থেকে 1.5 লিটার। এখানে শুধু পানি না, কিন্তু এখানে আপনি যদি একটু চা খান, আপনি যদি একটু ঝোল তরকারি খান সেগুলোও কিন্তু ইনক্লুড হবে, আপনি যদি একটু দুধ খান সেটাও কিন্তু, জুস খান এটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড হবে। অর্থাৎ আপনি যদি অন্যান্য তরল পদার্থ খান তাহলে সেখান থেকে পানি থেকে কিন্তু একটু মাইনাস করে খেতে হবে। 2 নম্বর পরিবর্তন হলো তাকে একটা হেলদি ব্যালেন্স ডায়েট দিতে হবে, যে ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন সম পর্যায়ে থাকবে, এবং সল্টের পরিমাণ কমাতে হবে, অর্থাৎ লবণ কম খেতে হবে। সারাদিনে আমরা বলে দিই যে 5 গ্রামের কম খেতে হবে। এটা আমরা কিভাবে বুঝবো, যে আপনারা সাধারণত তরকারিতে যে লবণ খান সেই মাত্রার থেকে একটু কমিয়ে খেতে হবে, এবং কোনো টোকা লবণ খাওয়া যাবে না, পাতে কোনো এক্সট্রা লবণ খাওয়া যাবে না। গ্রামের অনেক মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে, স্যার আমি তো কাঁচা লবণ খাই না, আমি ভেজে খাই। এখানে অ্যাডভাইসটা দিতে হবে যে কোনো লবণই দেওয়া যাবে না, 2 লবণই খারাপ। অনেকে তো হচ্ছে প্রোটিন খাওয়া একেবারে বন্ধ করে দেন, মাছ মাংস খাওয়া হার্ট ফেলিওর জন্য সেটা আমরা কিডনির কন্ডিশনের উপর ভিত্তি করে। হার্ট ফেলিওরে যেহেতু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন কম হচ্ছে, কিডনিতে রক্ত সঞ্চালন কমের কারণে কিন্তু কিডনির পয়েন্টও বেড়ে যায়, ক্রিয়েটিনিন বেড়ে যায়, কিডনি ফেলিওরও হয়। তো কিডনির ক্রিয়েটিনিনের লেভেল অনুযায়ী তার প্রোটিনের পরিমাণটা আমরা নির্ধারণ করে দেব, একদমই বন্ধ না, সেটা ক্রিয়েটিনিন লেভেলের উপর নির্ভর করবে যে সে কতটুকু প্রোটিন ইনটেক করবে। তারপরে তার কিছু অভ্যাসের পরিবর্তন করতে হবে, যেমন তিনি যদি আগে সিগারেট খেতেন, সিগারেট খাওয়া টোটালি বন্ধ করতে হবে। অনেকে বলে স্যার আমি তো 15টা আগে খেতাম, 1-2টা এখন খাই না, 1-2টাও খাওয়া যাবে না, একদমই 100% বন্ধ করতে হবে। হার্ট ফেলিওরের সাথে ওসিপির কোনো সম্পর্ক আছে? ওরাল কন্ট্রাসেপটিভ পিলের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু যদি হার্ট ফেলিওর থাকে তাহলে এটাও কিন্তু বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। এবং কেউ যদি মদ্যপায়ী হয় তাকে টোটালি মদ্যপান বন্ধ করতে হবে। এবং বিশেষ করে আমরা ভ্যাকসিনেশনের প্রতি খুব জোর দিই। যদি কারো হার্ট ফেলিওর থাকে তাকে আমরা প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং 5 বছর পর পর নিউমোকক্কাল ভ্যাকসিনটা নিতে বলি। এতে করে তাদের লাইফ কোয়ালিটিটা বাড়ে এবং তাদের লাইফটা দীর্ঘায়িত হয়। হার্ট ফেলিওরের পেশেন্টদের সাধারণত যদি নিউমোনিয়া ডেভেলপ করে তাহলে তাদের এই মানে পুরো বিষয়টা নিয়ে ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, এবং অধিকাংশ পেশেন্টই কিন্তু এক্সপায়ার করে। এবং পেশেন্ট এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। হার্ট ফেলিওর সম্পর্কে তাকে ডিটেলস জানাতে হবে, এবং তার কেয়ার গিভারদের জানাতে হবে যে এটা একটা লং টার্ম ডিজিজ, প্রোগ্রেসিভ ডিজিজ, এবং সামনের দিনগুলোতে আপনার এই হতে পারে, এই চিকিৎসা নিতে হবে। আলটিমেটলি একসময় আপনাদের ডিভাইস থেরাপিও লাগতে পারে, যেটা অনেক ব্যয়বহুল, সেটা সম্পর্কেও কিন্তু তাকে অবহিত করতে হবে। যে হচ্ছে হার্ট ফেলিওর হলে আসলে ইন্টারভেনশন যে সার্জারির দিকে আমাদের যেতে হতে পারে অথবা ওষুধের দিকে হচ্ছে যেতে হতে পারে, তবে তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আপনি বলছিলেন, মডিফিকেশন। এবং তার যদি রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন হার্ট ফেলিওরের রোগীর যদি হাইপারটেনশন থাকে সেটাকে নির্দিষ্ট মাত্রায় আনতে হবে, ডায়াবেটিস কন্ট্রোলে থাকতে হবে, থাইরয়েড কন্ট্রোলে থাকতে হবে। ওষুধগুলো তারা খেয়ে থাকে তার কিন্তু সময়সীমা মতো খেতে হবে একদম। যারা হচ্ছে হাইপারটেনশনের ওষুধগুলো খায় তারা কোনোভাবেই যেতে হচ্ছে তারা হার্ট ফেলিওরের মেইনলি 4টা অথবা 5টা গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে, যেটাকে আমরা বলি ফ্যান্টাস্টিক 4। এই ফ্যান্টাস্টিক 4 ওষুধটাকে তাকে আমরা অ্যাডজাস্ট করে তাকে আমরা দেব, এবং এই ওষুধগুলো তাকে খেতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর অর্ণব আপনাকে ডক্টর সনকলে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।